জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি তৌহিদুর রহমান। যাচাই বাছাই শেষে ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা দেওয়ার কথা রয়েছে আজ। ডাকসু নির্বাচনের হালনাগাদ তথ্য পেতে যুক্ত হব সহকর্মী সিফাত শাহরিয়ার সঙ্গে। সিফাত, ডাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা কখন দেয়া হবে জানাবেন। বিকেলেই দেওয়ার কথা তৌহিদ, এখন পর্যন্ত দেওয়া হয়নি, যাচাই বাছাই চলছে। জানেন, এখন পর্যন্ত 509 জন, কালকে যেহেতু জমা দেওয়ার শেষ দিন ছিল, 509 জন জমা দিয়েছে, 109 জন জমা দিতে পারেনি শুধুমাত্র কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ডাকসুর। সেই সাথে হলের যেগুলো রয়েছে সেক্ষেত্রে কালকে 12টি হলের তালিকা কতজন মনোনয়ন দিয়েছে সেটি জমা দিয়েছে সেটি প্রকাশ করা হয়েছে। আজকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে এবং সেই সাথে প্রাথমিক যে যাচাই বাছাই সেটি জানেন, সেক্ষেত্রে একজন প্রার্থীর ক্ষেত্রে যিনি প্রস্তাবক এবং যিনি মনোনয়নপত্র যে তার বিপরীতে যে সমর্থক যিনি রয়েছেন, এই দুইজনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী কিনা, কিংবা তাদের বিষয়ে যে তথ্য দেওয়া হচ্ছে সেশনগুলো ঠিক আছে কিনা, এবং এই সকল তথ্য নিশ্চয়ই যাচাই বাছাই হবে। সেই সাথে একজন প্রার্থী কয়েকটি পদের জন্যই মনোনয়ন নিতে পারে, তবে শেষ পর্যন্ত জমা দেওয়ার ক্ষেত্রে যে কোনো একটি পদের জন্যই তাকে জমা দিতে হয়। যদি একাধিক পদের জন্য সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়া হয় সেক্ষেত্রে তার প্রার্থিতাই বাতিল হবে। এরকম কয়েকটি বিষয় রয়েছে, সেগুলোই যাচাই বাছাই চলছে। জানেন, একেবারে কালকে যেহেতু শেষ দিন ছিল, শেষ দিনে সবচেয়ে বেশি জমা দেওয়া হয়েছে, ছাত্র দলের প্যানেল ঘোষণা করা হয়েছে। আজকে আমরা যেতে দেখেছি শিক্ষার্থীদের স্বতন্ত্র ঐক্য জোট থেকে উমামা ফাতেমার নেতৃত্বে, অর্থাৎ তাকে ভিপি করে পূর্ণাঙ্গ প্যানেল তারা দিয়েছে, আজকে ঘোষণা করেছে। তার আগেই ছাত্রদল, ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো রয়েছে, ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেল রয়েছে, তারপর বাম ঐক্য জোটের প্যানেল আমরা দেখেছি, মেঘবুল্লার বসু সহ ইমির নেতৃত্বে একটি প্যানেল রয়েছে। অর্থাৎ কিন্তু এই যে 5 থেকে 8টি প্যানেল নিয়ে মোটামুটি একটি লড়াই চলবে। স্বতন্ত্র অনেকগুলো প্রার্থী রয়েছে। আমরা বাকশাস থেকে বের হয়ে গিয়ে কিংবা এনসিপি থেকে বহিষ্কৃত নেতা মাহিন সরকার, তিনিও একটি প্যানেল দিয়েছেন স্বতন্ত্রভাবে। তো এই প্যানেলগুলোর মধ্যে লড়াই চলবে। তবে এখানে কেউ প্রার্থীতা পদ হারায় কিনা কিংবা যাচাই বাছাই শেষে তার পদ থাকে কিনা সেটিও কিন্তু আজকে জানা যাবে। যে 509 জন যারা জমা দিয়েছে মনোনয়নপত্র, তার মধ্যে কতজনের বাতিল হয় কিংবা আদৌ বাতিল হয় কিনা কিংবা সকলে থাকে কিনা, এইসব প্রশ্নের উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। হয়তো কথা বলবেন রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তারা, তবে এখনো জানা যায়নি। তো তৌহিদ, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সবশেষ। ডাকসুর প্রার্থী নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের সময় শেষ হয়েছে। শেষ দিন বৃহস্পতিবার 2 শতাধিক শিক্ষার্থী ফর্ম সংগ্রহ করেন। 299 জনের মনোনয়ন ফর্ম সংগ্রহের বিপরীতে জমা হয়েছে 264টি ফর্ম। 11,919 ভোটের বিপরীতে জাকসু মোট 25টি এবং হল সংসদে 13 পদে নির্বাচন হবে। গত সোমবার থেকে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ছাত্র সংগঠনের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়ছেন অনেকে। জাকসুর নির্বাচনকে কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাম সংগঠনগুলো। প্যানেল গোছাতে রাত দিন এক হয়ে বৈঠক করছেন তারা। আসন্ন জাকসু ও হল ছাত্র নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে 3 দিন সেনা মোতায়েন চায় জাকসু নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা সমাবেশ, অনুষ্ঠান, কর্মসূচি ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডাকসু এবং হল সংসদের প্যানেল সেটি ইতিমধ্যে আমরা চূড়ান্ত করেছি, কিন্তু ঘোষণা করি নাই। আমরা ঘোষণাটি হয়তো খুব শীঘ্রই আমরা এই ঘোষণা করব। আর এখন পর্যন্ত আমরা নির্বাচন হল সংসদ এবং জাকসু কেন্দ্রীয় সংসদে আমরা এককভাবে নির্বাচন করব। বিশেষ করে ছাত্রলীগীয় স্টাইলে যে রাজনীতি এবং 5 আগস্টের পরের যে রাজনীতি দেখেছে, যে কিছু ছাত্র সংগঠন আসলে ওই পুরনো কালচার থেকে বের হতে পারে না, কিন্তু ছাত্র শিবির এখানে এক্সেপশনাল ছিল। আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জোটভুক্ত হচ্ছি না। আমরা বিশ্ববিদ্যালয়ে সচেতন শিক্ষার্থীদের আমাদের জোটে নিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করেছে।
কথা কাটাকাটির জেরে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজের মোট 10 জন শিক্ষার্থী আহত হয়েছেন। দুপুর 1টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেয়। এই সময় রমনা জোনের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম জানান, আগামী রোববার 3 কলেজের প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে এ ধরনের ঘটনা বন্ধে উদ্যোগ নেওয়া হবে। সমস্ত বাসের স্টেশনটা ওইখানে গেলে ওদের মুখে আবার ওইটা ছাড়াও আসতে পারে। এইবার আজকেও 2টা বাসে আঘাত করছে এটুকু শুনছি। আর আমাদের ইনোসেন্ট যে ছেলেগুলো অর্থাৎ বিজ্ঞান কলেজে পরীক্ষা দিয়ে আসতেছে, বর্তমানে মারামারি খবর যায় না, ওদেরকে ধরে মারছে। এইটা আমরা আসলে পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের একটু বসতে হবে, বিশেষ করে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ। এই 3টা কলেজ নিয়ে আমরা আগামী রবিবার সোমবার থেকে একটু বসবো। আবারও এর আগেও বসেছিলাম, এবার স্টুডেন্ট সহ বসবো, যেন এদের এই ছোট ছোট বিষয় নিয়ে যে ঘটনাগুলো ঘটতেছে এটা যেন আর না ঘটে। রাজস্ব নীতি বিভাগ উন্মুক্ত ও ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে রাজস্ব ক্যাডারের কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান রেখে এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে 10টি সংস্কার কমিশনের 367টি সংস্কার প্রস্তাব শিগগিরই বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও জানান, পাকিস্তানের সঙ্গে 5 বছর মেয়াদী ভিসা অব্যাহতির চুক্তি হয়েছে, যার আওতায় কূটনৈতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় উভয় দেশ ভ্রমণ করতে পারবেন। আর এনবিআর এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো ক্যাডার থেকে আনতে পারবেন, যিনি সচিব হবেন। 2টা উইং তো সেটা, বাট সেক্ষেত্রে আমরা দেখছি হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাকে ন্যায্যতার ভিত্তিতে তাই সিলেকশনটা হবে। বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম কারণ নির্বাচন, যা থেকে উত্তরণের সর্বোচ্চ পন্থা পিআর, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিকেলে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এছাড়াও পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এটা বলার সময় আসেনি। এ সময় ইসির সীমানার পুনর্নির্ধারণ নিয়ে আপত্তিকর কথাও জানান তিনি। পিআর ছাড়া যাবো কিনা এটা যদি প্রশ্ন আমরা সামনে আনি, তাহলে এখানে আমাদের বক্তব্য স্পষ্ট। এটা একটা বেটার পদ্ধতি, উত্তম পদ্ধতি বলে আমরা মনে করি। জনগণ মনে করছে, জনগণ চাইলে অবশ্যই সরকারকে এটা মানতে হবে। এই জন্য আমরা ইলেকশনে যাব না এই প্রশ্নটা এখনো ম্যাচিওর টাইম আসে নাই। সময় এটা কথা বলবে। মাঠে ময়দানে আমরা সেই পিআর নিয়ে আমাদের ক্যান্ডিডেটরা যখন মানুষের কাছে ক্যাম্পেইনে যায় এই বক্তব্য তুলে ধরছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 311 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি দাঁড়ালো 110 জনে। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন ঢাকার দক্ষিণের বাসিন্দা এবং 2 জন রাজশাহীর বাসিন্দা। এছাড়া এদিন 315 ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট 26,379 রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছে 27,782 জন। ভারী বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে 48 ঘন্টারও বেশি সময় ধরে অন্ধকারে ডুবে আছে পাকিস্তানের করাচি শহর সহ সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। এছাড়া একদিনের বৃষ্টিতে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বুধবার মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা করাচি এলাকা। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে দেশটির বাণিজ্যিক রাজধানী। বেশ কয়েকটি এলাকায় 24 থেকে 48 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে চরম বিপাকে পড়েছেন নগরীর বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভারী বর্ষণে গিলগিট বালতিস্তানে অন্তত 11 জন এবং করাচিতে 10 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, অবকাঠামো ও স্থাপনা। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া এলাকা পরিদর্শনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
গাজা সিটি দখলে প্রথমবারের মতো সামরিক অভিযান শুরু করল ইসরায়েলি সেনাবাহিনী। এই অভিযান পরিচালনায় 60,000 রিজার্ভ সেনা ফিরে আনা হয়েছে। এই বিপুল সংখ্যক সেনা সদস্য আগামী সেপ্টেম্বরের শুরুতে মাঠে কাজ করবে বলে জানা গেছে। গেল সপ্তাহে গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহুর সরকার। তবে ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সতর্ক করে বলেছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। অন্যদিকে এক টেলিভিশন ভাষণে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, গাজা সিটি থেকে হামাসের অস্তিত্ব মুছে ফেলতে চলবে সামরিক অভিযান। এদিকে হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মেনে নেওয়ার পরও নিরপরাধ বেসামরিক মানুষদের উপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।